নমস্কার বন্ধুগণ, আমি আবার এসেছি একটা নতুন গল্প নিয়ে। তোমরা কমেন্ট করে বলো না আমি কি গল্প বলবো, তবে শীঘ্রই আমি ভূতের গল্প শুরু করব। এখন আমি জাতকের গল্পেই আছি, শীঘ্রই ভূতের গল্প শুরু করব। তোমাদের অবশ্যই সব ভালো লাগে কি ভালো লাগে না আমি কিছুই বুঝতে পারি না। তোমরা কমেন্টে জানাও না যে কেমন লাগলো, একটু কমেন্ট করো। কমেন্ট করলে ভালো লাগে, তো আমারও বলতে ভালো লাগবে, আমিও একটু ইন্সপিরেশন পাবো যে তোমরা শোনো। তাহলে আমি আজকে একটা নতুন গল্প বলছি। এতেও কিছু শিক্ষা আছে, তোমরা বুঝেই যাবে গল্প শুনে যে কীরকম শিক্ষা অর্জন করা উচিত। আচ্ছা, তাহলে আজকে একটা গল্প বলি। বারাণসীতে বোধিসত্ত্ব একবার এক দরিদ্র গৃহস্থের বাড়িতে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল সুতনু। তো তিনি মজুর খেটে মাতা পিতার, যখন বড় হয়ে যান আর কি, মজুর খেটে মাতা পিতার ভরণ পোষণ করতেন। দরিদ্র, মজুর খেটে যা পেত তাই মজুরি দিয়ে মাতা পিতার ভরণ পোষণ করত। তারপর পিতা মারা যাবার পর মা তার ভরণ পোষণ করতে লাগলেন। এদিকে বারাণসী রাজা ছিলেন খুব মৃগয়া প্রিয়। মৃগয়া মানে বনে বনে অমাত্যদের নিয়ে বনে বনে মৃগয়া করতে যেতেন, মানে হরিণ শিকার করতে যেতেন। তিনি হরিণের মাংস খেতে খুব ভালোবাসতেন। তো একদিন এরকম অমাত্যদের নিয়ে বনে গেছেন, একটা 2 যোজন বিস্তৃত বন, অনেক বিশাল অরণ্য। সেখানে গেছেন আর তিনি অমাত্যদের বলেছেন, ঘোষণা করলেন যে যার পাশ দিয়ে হরিণ বেরিয়ে যাবে তাকে কিন্তু অর্থদণ্ড দিতে হবে। পাশ দিয়ে হরিণ বেরিয়ে গেলে চলবে না, মেরে দিতে হবে। যদি না মারতে পারো তাহলে অর্থদণ্ড দিতে হবে। তো অমাত্যরা ঠিক আছে, ওই বনের ধারে, রাস্তার ধারে যেখান দিয়ে হরিণ যাতায়াত করে সেই ধারে ধারে ছোট ছোট গুপ্ত কুটির বানিয়েছিল। সেখানে সবাই, অমাত্যরা, রাজা সবাই লুকিয়েছিল। এবার হরিণ যাবে, শিকার করবে। এই সময় একটি হরিণ রাজার কুটিরের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল। রাজা তাকে তীর দিয়ে মারল, কিন্তু হরিণটা একটু সরে যেতে তীরটা অন্য জায়গায় লাগলো, হরিণ বেরিয়ে চলে গেল। তখন গিয়ে হরিণ একটু দূরে গিয়ে মৃতের মতো পড়ে রইল। রাজা ভাবলো বোধহয় তীর লেগেছে। রাজা ছুটে গেল, গিয়ে যেতেই, হরিণের কাছে যেতেই হরিণ ছুটে দৌড় লাগালো। তখন অমত্তারা খুব হাসাহাসি করতে লাগলো, রাজাই নিজে হরিণ শিকার করতে পারছে না। তো রাজা তখন সেই উপহাস শুনে নিজে হরিণের পিছনে দৌড়তে লাগলো। হরিণও দৌড়চ্ছে, রাজাও দৌড়চ্ছে, হরিণও দৌড়চ্ছে, রাজাও দৌড়চ্ছে। তারপর হরিণই ক্লান্ত হয়ে গেল, এক জায়গায় দাঁড়ালো। তখন রাজা কি করলো, একটা তলোয়ার দিয়ে তার মুখে দুখণ্ড করে দিল। এবার দুখণ্ড করে, রাজা তো অনেকটা দূর চলে গেছে না, দুখণ্ড করে দিয়ে মাংসটাকে একটা লাঠির মধ্যে দুদিকে বেঁধে কাঁধে নিয়ে চলতে লাগলো। সেই যেমন কাঁধে বোঝা নিয়ে চলে না, দুপাশে দুটো ঝোলে। তো রাজা চলতে চলতে একটা বটগাছের তলায় এলো। রাত্রি হয়ে যাচ্ছে, ভাবলো যে বটগাছের তলায় একটু বিশ্রাম নিই। তো রাজা বটগাছের তলায় বসলো, বসে রাজা ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই বটগাছের ওপরে একটা মখাদেব নামে এক যক্ষ থাকত। যক্ষের ওই বটগাছের তলায় যারা, বটগাছের ছায়ায়, বটগাছের মাটিতে যারা পা রাখবে, বা ঠিক বটগাছের তলাটায় যে মাটিতে পা রাখবে আর ওই বটগাছের ছায়ায় যে বসবে, সেই ছিল যক্ষের খাদ্য। তাকে যক্ষ খেয়ে নিত। তো সকালবেলা, ভোরবেলা ঘুম ভাঙতে রাজা যেই উঠে যাবেন, প্রস্তুতি নিচ্ছেন, কাঁধে ওই হরিণের মাংসটা ঝুলিয়েছেন, তখন মখাদেব এসে নামলো। নেমে বলল, তুমি কোথাও যেতে পারবে না, তুমি আমার খাদ্য, তোমাকে আমি খাবো। যে এই বটগাছের তলায় বসে থাক, আশ্রয় নেয়, তা সেই আমার খাদ্য। তখন রাজা বলল, তুমি একদিন খেতে চাও না চিরদিন খেতে চাও? তখন মখাদেব বলল, মানে? বলে, তুমি আজকে যদি আমাকে খাও তো একদিনই খেতে পাবে, এবার কে কবে আসবে তখন তার জন্য তোমার বসে থাকতে হবে। তা তুমি যদি চিরদিন খেতে চাও তাহলে আমি রাজপ্রাসাদে গিয়ে প্রতিদিন তোমার জন্য
ভালো ভালো খাবার পাঠাবো, আবার খাবার আনার জন্য যে লোকটাকে পাঠাবো তাকেও তুমি খাবে। তখন মখাদেব ভাবলো, বাহ, বেশ ভালো কথা তো। তখন মখাদেব বলল, ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু যেদিন তুমি পাঠাতে অসমর্থ হবে, যেদিন তুমি পাঠাবে না, সেদিন কিন্তু আমি তোমাকে খেয়ে নেব। রাজা বলল, ঠিক আছে, তাই হবে। তো রাজা বলল, এই নাও, তুমি মৃগ মাংস আজকে খাও, কাল থেকে তোমার খাবার আসবে। যক্ষ বলল, আচ্ছা। যক্ষ চলে গেল গাছের উপরে। রাজা ওখান থেকে বেরিয়ে রাজ্যে ফিরে গেল। রাজপ্রাসাদে গিয়ে সমমাত্মদের একসাথে করে ঘিরে বসে আলোচনা করলো কি করব। তখন এক অমাত্য বলল, মহারাজ, কারাগারে যে বন্দিরা আছে তাদেরকে দিয়েই খাবার পাঠিয়ে দেবো। তা আপনি কি বলেছেন কতদিন যক্ষকে খাবার দিতে হবে? তখন রাজা বলল, না, সেরকম কোনো কথা হয়নি। তখন ঠিক আছে, কারাগারের বন্দিদেরই পাঠাই, তারপর দেখা যাবে। এবারে তখন রাজা বললেন, ঠিক আছে, তুমি এই ভার নাও, আমাকে বাঁচাও। তো অমাত্য বলল, ঠিক আছে মহারাজ, কোনো চিন্তা করবেন না। এবার প্রতিদিন একটা একটা করে কারাগার থেকে বন্দি বার করে অন্ন, মাংস সমস্ত কিছু তার হাতে দিয়ে মাটির পাত্রে করে যক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হতো। এরম করে চলছিল। কারাগারে বন্দিও শেষ, কতদিন থাকবে? যতগুলো আছে ছিল সবাইকে পাঠাতে থাকলে একদিন তো কারাগার শূন্য হবে। এবার কারাগার শূন্য হওয়ার সম্ভাবনা দেখে রাজা খুব ভয় পেয়ে গেল। রাজা তখন অমাত্যকে বলল, এবার তো রক্ষ আমাকে খেয়ে নেবে, এবার আমি কি করব? অমাত্য তখন 1,000 মুদ্রা নিয়ে রাজ্যে ঘোষণা করতে বেরোলো, যে খাবার নিয়ে যক্ষের কাছে যাবে তাকে 1,000 মুদ্রা দেয়া হবে। সুতনু এই ঘোষণাটা শুনে সে ভাবল, আমি দিনমজুর খেটে যা রোজগার করি, মায়ের ভরণ পোষণ তাতে ভালো করে হয় না। যদি 1,000 মুদ্রা মাকে দিয়ে যাই, আমি প্রাণ গেল, তাহলে আমার মা ভালোভাবে বেঁচে থাকতে পারবে, কাজ করতে হবে না, ভালোভাবে বেঁচে থাকতে পারবে। তখন সে মায়ের কাছে অনুমতি নিতে গেল। তখন কোনো মা কি চায় তার ছেলের প্রাণ, বলো না? তো মা বলল, না না, আমার ধনে প্রয়োজন নেই, তোমাকে যেতে হবে না। দুবার সুতনু মাকে অনুরোধ জানালো, দুবারই মা অসম্মতি জানালো। তখন সুতনু সেই অমাত্যর কাছে গিয়ে বলল, আমাকে স্বর্ণমুদ্রা দিন, আমি যাব। অমাত্য তাকে স্বর্ণমুদ্রা দিল। ও মায়ের কাছে নিয়ে গিয়ে স্বর্ণমুদ্রা রেখে বলল, মা রাখো, আমি ঠিক ফিরে আসব। যক্ষকে দমন করে আমি ঠিক ফিরে আসব, তাতে দেশের লোকের উপকার হবে, কারোর প্রাণ যাবে না, তুমি আমাকে যেতে অনুমতি দাও। মা তাকে আশীর্বাদ করলেন, বিজয়ী হও। তখন সে রাজার কাছে গেল। রাজাকে বলল, আমি নিয়ে যাব যক্ষের খাবার, আপনি ব্যবস্থা করুন। রাজা বললেন, কি ব্যবস্থা করব? বললো, আমার কিছু জিনিস চাই। তখন রাজা বললেন, কি কি চাই? তখন সুতনু বলল যে, আপনার ওই সুবর্ণ পাদযুগল যে আছে না, জুতো পাদুকা আছে, সেই পাদুকাটা আমাকে দিন। রাজা বললেন, এটা নিয়ে কি করবে? বলবেন, এই পাদুকা দিয়ে আমি পাদুকা পরে যক্ষের বনে গিয়ে দাঁড়াবো, তাহলে ওর ভূমিতে আমার পা লাগলো না, ও আমাকে খেতে পারবে না। আর আপনার ওই ছত্র ছায়াটা দিন, যেটা মাথার ওপর করে ঝোলে, রং বেরঙের পাথর দেওয়া। আর বললো, তাহলে ওই ছত্র ছায়াটা আমি মাথার ওপর নিয়ে দাঁড়াবো, তাহলে গাছের ছায়া আমাকে দাঁড়াতে হবে না। তখন বলল যে, আর আপনি আমাকে আপনার তরবারি দিন, তরবারি নিয়ে গেলে অস্ত্রশস্ত্রে সজ্জিত মানুষকে দেখলে যক্ষরা ভয় পায়। তখন রাজা বললেন, ঠিক আছে। আর বললো, আপনি আমাকে মাটির পাত্রে অন্ন দেবেন না, আপনার সুবর্ণ থালায়, সোনার থালায় অন্ন সাজিয়ে, আপনি যে অন্ন খান সেই অন্ন সাজিয়ে আমাকে লোকজন দিয়ে পাঠান। তখন রাজা বললেন, ঠিক আছে। বনে গিয়ে বটগাছের কিছু দূরে লোকজনদের দাঁড় করিয়ে, তরবারি গুঁজে, পায়ে পাদুকা পরে, মাথায় ছাতা নিয়ে, সুতনু এক হাতে থালি নিয়ে ওই বটগাছের পাশে গিয়ে দাঁড়ালো। বটগাছের কিন্তু ছায়ার মধ্যেও ঢুকলো না, মাটির কাছেও গেল না। এবার যক্ষ এলো, তাকে এটা বাড়িয়ে দিল, এটা নাও, এটা তুমি খাও। তখন বলল যে, তুমি
এই বটগাছের ছায়ায় এসো, তুমিও তো আমার খাদ্য হবে। তখন সুতনু বলল, আজকে তুমি আমাকে খেয়ে নেবে, কালকে কে আসবে? এখন তো আর কোনো লোক নেই, পয়সা দিলেও আসবে না, তুমি তো খেতেই পাবে না। তুমি রাজাকে খেয়ে নিলে, ব্যাস, তারপর তো আর কাউকে খেতে পারবে না, তুমি তো না খেয়ে মরে যাবে। তখন যক্ষ বলল, হ্যাঁ, তাহলে কি উপায়? বলে, উপায় কিছু নয়, তুমি এই খাবার খাও আর তুমি সবাইকে ছেড়ে দাও। তখন যক্ষ বলল, ঠিক আছে, তুমি ফিরে যাও, তুমি তো খুব বুদ্ধিমান, তুমি যখন নিজের বুদ্ধি দিয়ে এগুলো জয় করেছো, তুমি ফিরে যাও বাড়িতে। তখন সুতনু বলল, শোনো যক্ষদেব, তুমি পূর্বজন্ম থেকে নানা রকম অপরাধমূলক কাজ করে আসছো, কুকর্ম করে আসছো, তাই তুমি এই জন্মেও সেই যক্ষরূপে জন্মেছ। তুমি মানুষকে শিকার করা বন্ধ করে দাও, তুমি আমার সাথে নগরে চলো, বনে থেকে কি করবে? আমি সেখানে তোমার জন্য সমস্ত খাবার দাবারের ব্যবস্থা করে দেবো, ভালো খাবার দাবার তুমি খেতে পাবে, অন্ন মাংস সব কিছু খেতে পারবে। তুমি এই মানুষ মারা বন্ধ করে দাও, তাহলে তোমার কার্য যখন ভালো হবে, তুমি পরের জন্মে আবার ভালোভাবে জন্মাতে পারবে। তাকে তখন শিক্ষা দিল কিভাবে ভালো কাজ করলে পরজন্মে ভালো আবার জায়গায় জন্মাতে পারবে। তখন যক্ষ বলল, ঠিক আছে, আমি তোমার সাথে যাব। বলে সেই যক্ষ সুতনুর পাদুকা, ছত্র ছায়া, ছত্র, খড়গ, থালা নিজেই বয়ে বয়ে নিয়ে গেল। নগরে ঢোকার পর সবাই অবাক হয়ে গেল, সবাই রাজার কাছে গিয়ে বলল, রাজামশাই, এরকম সুতনু তো যক্ষকে দমন করে নিয়ে এসছে, নিজের বশীভূত করে নিয়ে এসছে। রাজা খুব খুশি হলেন। তখন সুতনুকে ডেকে বললেন, তে বাহ, তুমি তো খুব ভালো কাজ করেছো, তাহলে এখন কি কর্তব্য? তখন সুতনু বলল, মহারাজ, যক্ষকে নগরদ্বারে প্রহরীর কাজ দিন, ও নগরকে পাহারা দেবে, কোনো শত্রু ভয়ে নগরে আসতে পারবে না, আর তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবেন প্রতিদিন, তাহলেই হয়ে যাবে যক্ষ আমাদের বশীভূত। তখন রাজা বললেন, ঠিক আছে, তোমার কথা মতোই তাই হবে, তাহলে তুমি আমার রাজ্যের সেনাপতি নিযুক্ত হও। বলে সুতনুকে মহারাজ সেনাপতি পদে নিযুক্ত করল। গল্প শেষ হয়ে গেল। সুতনু ভালো জায়গায় কাজও পেয়ে গেল, মায়ের ভালো করে ভরণ পোষণও করতে পারলো, যক্ষও একটা ভালো জায়গায় চলে এলো, তার প্রতিদিন খাওয়া দাওয়ার চিন্তাও রইল না। তো এই থেকে কি শিখলে? এ থেকে এটাই শেখা যায় যে মানুষ বুদ্ধি দিয়ে সব কাজই করতে পারে, অতি বড় শত্রুকেও পরাস্ত করতে পারে, শুধু কথা দিয়ে, বুদ্ধি দিয়ে। তার জন্য অস্ত্রও লাগে না, শস্ত্রও লাগে না। তাই মানুষের বাণী মধুর হওয়া উচিত, বুদ্ধিদীপ্ত হওয়া উচিত, সকলকে সম্মোহন করার মতো ক্ষমতা আপনিই জন্মে যাবে। তাহলে আমার গল্প আজকে শেষ হলো। তোমরা সবাই লাইক শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করলে আমি জানতে পারবো তোমাদের কি গল্প ভালো লাগে না লাগে। আর যারা প্রথম দেখছো, সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে আমি আসি, টাটা।